হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 10 এবং তার সাথে জেটেড মেন্স এর বেঙ্গলি পেপার নম্বর ওয়ান যারা রেখেছেন মাতৃভাষা সেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি, ঠিক আছে। ক্লাস 10 এবং জেটেড পেপার 1 যারা রেখেছেন মাতৃভাষা তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত আবশ্যক, ঠিক আছে। এর আগে যে আপনাদের পরীক্ষা হয়েছিল পারা শিক্ষক আকলন, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে। যদি তার অ্যান্সার কি কেউ না দেখে থাকেন বা কী ধরনের প্রশ্ন রয়েছিল সেইগুলো অনুমান চলে আসবে। সেই ভিডিওগুলো এই প্লেলিস্টেই দেওয়া আছে, সেই প্লেলিস্ট পেয়ে যাবেন। সেই প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন কী ধরনের প্রশ্ন ছিল, ঠিক আছে। তাহলে এই চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেতে থাকবেন। তাহলে আমরা আর বেশি দেরি করব না, আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে। এটি কন্টেন্ট ভিডিও, এর থেকেই পুরোপুরিভাবে যদি বুঝতে পারা যায় তাহলে কিন্তু যেখান থেকেই এমসিকিউ জিজ্ঞাসা করুক না কেন আমরা সঠিকভাবে সেই উত্তরগুলো কিন্তু দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। তাহলে যেটি আছে সেটি আজকে কি দেখছি আমরা, পদ্মিনী। কি দেখছি? পদ্মিনী। এটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এটি কে লিখেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তাহলে আমরা এখন শুরু করি। আমরা প্রথম সারাংশটাই পড়ব। এর যদি আমরা কন্টেন্ট বড় ভিডিওটা পড়ি তাহলে কিন্তু হবে সেটি অনেক বড় হবে এবং অনেক সময় লাগবে, ঠিক আছে। আর যদি চাও তাহলে আমি সেটির ভিডিও বানাবো, কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে। বইটি আমার কাছে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অনেক বড় হবে। সেই জন্য সারাংশ কম সময়ের মধ্যে আমাদের বোঝা এটাই ভালো, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। পদ্মিনী রাজপুতনার এক প্রসিদ্ধ ঐতিহাসিক উপাখ্যান। এই পদ্মিনীটা একটি রাজপুতনার কি ছিল? প্রসিদ্ধ ঐতিহাসিক উপাখ্যান ছিল। প্রখ্যাত শিল্পী ও কথাকার অবনীন্দ্রনাথ ঠাকুর তার অসামান্য প্রতিভায় বলে রাজপুতনার এই অমর ঐতিহাসিক কাহিনীকে প্রাঞ্জল ভাষায় সরল ও জীবন্ত করে তুলেছেন। তাহলে এটি কি করেছেন? এই যে কাহিনীটি, সেই কাহিনীটাকে কি করেছে? একটি খুব ভালো রকম সহজ সরল ভাষায় এটি আমাদের সামনে পেশ করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এক সময় রাজকাহিনী এই গল্পটি পাঠক পাঠিকার হৃদয়ে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। এক সময় কি করেছিল? এই যে রাজকাহিনী, এই রাজকাহিনীটা কিন্তু পাঠক এবং পাঠিকার হৃদয়ে একটি খুব জায়গা করে নিয়েছিল। গল্পটি চিতোরের রাজসিংহাসনে যখন দেশপ্রেমিক স্বাধীন চেতা রাজপুত বীর লক্ষণ সিং আর দিল্লিতে দুর্দান্ত প্রতাপশালী কট্টরপন্থী মুসলমান বাদশাহ আলাউদ্দিন খলজি, ঠিক সেই সময়েই এই ঘটনা। পদ্মিনী শীর্ষক হৃদয় বিদারক কারণ কাহিনী ইতিহাসের নিরসতাকে সরল করে তুলেছে। তাহলে এই কাহিনীর মধ্যে যে নিরসতা ছিল সেই নিরসতাটাকে কি করেছে? খুব সহজ সরল করে কিন্তু তুলে ধরেছে।
পদ্মিনী গল্পের নায়িকা। এই গল্পের নায়িকা হচ্ছেন পদ্মিনী। পদ্মিনী ছিলেন রূপে গুণে অপূর্ব সুন্দরী। তিনি যে ছিলেন সে রূপে গুণে খুব সুন্দর ছিলেন। সিংহল দেশের রাজকুমারী, আর তিনি ছিলেন সিংহল দেশের রাজকুমারী। তার অবর্ণনীয় সৌন্দর্য ও রূপের মাধুর্যে মুগ্ধ হয়ে চিতোরের রাজা রাজলক্ষণ সিংয়ের কাকা ভীম সিং বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে আসেন। আর সেই রাজকুমারী কি ছিল? খুব সৌন্দর্য ও রূপের মাধুর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল। কে? লক্ষণ সিংয়ের কাকা ভীম সিং। তিনি কি করলেন? তাকে বিয়ে করে তাকে নিয়ে যায় রাজপ্রাসাদে। অতি শীঘ্রই তার অপূর্ব ও অনিদ্য সুন্দর রূপ মাধুর্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। তাহলে সে কত সুন্দর, তাকে দেখতে, তার রূপ এবং তার যে মাধুর্য, সেইটি কিন্তু পুরো রাজ্যের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ল খুব কম সময়ের মধ্যে। পিয়ারি বেগমের মাধ্যমে দিল্লির বাদশাহ আলাউদ্দিন সেই খবর শুনে। তাহলে পিয়ারি বাইজি ছিল সেই তার পিয়ারি যে বেগম ছিল সেই বেগমের কাছ থেকে খবর আলাউদ্দিনকে কিন্তু দিয়ে দিয়েছে এবং তার কাছে খবর পৌঁছে গেছে। সেই খবর শুনে তাকে পাওয়ার জন্য অতিষ্ঠ হয়ে উঠল। যখন শুনে যে সে খুব মিষ্টি, খুব মুগ্ধ এবং তার যে খুব সৌন্দর্য, সেইগুলো সব আকর্ষিত হয়ে তাকে পাওয়ার জন্য খুব অতিষ্ঠ হয়ে উঠল। আলাউদ্দিন স্থির থাকতে না পেরে পদ্মিনীকে বেগম রূপে পাওয়ার আকাঙ্ক্ষা রাজপুতনার চিতোর রাজ্যটি আক্রমণ করলেন। তখন সেই আলাউদ্দিন খিলজি যে ছিলেন দিল্লির রাজ্যের রাজা, তখন তিনি কি করলেন? তাকে বেগম রূপে পাওয়ার আকাঙ্ক্ষা করলেন এবং তারপর সেখানে রাজপুতনার চিতোরের রাজ্যে আক্রমণ করলেন খিলজি। প্রথমবারের সমস্ত প্রচেষ্টা তার ব্যর্থ হয়ে যায়। আর আলাউদ্দিন খিলজি যে প্রচেষ্টা করেছিল তাকে পাওয়ার, সেই পাওয়াটা কিন্তু প্রথমে তার ব্যর্থ হয়ে যায়। বীর রাজপুতনাদের বীরত্ব ও বুদ্ধি কৌশলে আলাউদ্দিন চিতোরের রাজপ্রাসাদে প্রবেশ করতে না পেরে তার সৈন্য সামন্তকে পাহাড়ের নিচে তাঁবু গাড়বার আদেশ দেন। তখন সেই চিতোরের যে রাজা, সে কী করল? আলাউদ্দিন খিলজিকে কিন্তু ঢুকতে দিল না সেই রাজ্যের মধ্যে, সমস্ত দিকটা বন্ধ করে দিল। তখন কি করল? আলাউদ্দিন খিলজি বলছে যে তোমরা এই পাহাড়ের নিচে তাঁবু গেড়ে থেকে যাও, এখান থেকে আমরা আর কেউ লড়ব না। আলাউদ্দিন ছলে বলে কৌশলে পদ্মিনীকে পাওয়ার নানান উপায় অবলম্বন করেন এবং সে আলাউদ্দিন খিলজি কি করছে? পদ্মিনীকে পাওয়ার জন্য কিন্তু নানান ছল বল কৌশল তিনি প্রচেষ্টা লেগে পড়েছেন। তিনি চিতোরের রাজপ্রাসাদে ঘিরে ফেলেন, আর চিতোরের পুরো রাজপ্রাসাদটা তিনি কি করেছিলেন? ঘিরে ফেলেছিলেন। মাসের পর মাস কেটে যায় অনাহারে অনিদ্রায় থেকেও রাজপুতনার বীর রাজপুত্রেরা সংঘর্ষ করে রাজপুত্র জাতির সম্মান ও গৌরবকে রক্ষা করার চেষ্টা করলেন। তাহলে তাদেরও তো একটা খুব কি ছিল যে ইজ্জত এর ব্যাপার। তাহলে তারাও কিন্তু যেহেতু তারা সেইখানে সব তাঁবু গেড়ে বসে গিয়েছিল, সেই জন্য তারা অতি জলদি সেখান থেকে কিন্তু উঠতে চায় না, যে আমরা অনাহারে অনিদ্রায়
আমরা এখানেই বসে থাকব, আমরা যতক্ষণ না সেখানে ঢুকতে পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই জায়গা ছাড়ব না। আলাউদ্দিন কৌশলে ভীমসেনকে বন্দি করেন। আর আলাউদ্দিন কী করলো, কৌশলে ছলে বলে সেই ভীম সিংকে কিন্তু বন্দি করে ফেলেছে। রানী পদ্মিনী তার প্রত্যুৎপন্ন মতিত্বরে অর্থাৎ বুদ্ধির জোরে মুক্তি করে চিতরে ফিরে নিয়ে আসেন। তখন কি করেছে, যে পদ্মিনী ছিল সেই পদ্মিনীর বুদ্ধির জোরে কি করেছে, তাকে মুক্ত করে আবার চিতরে ফিরে নিয়ে যায়। আলাউদ্দিন সংবাদ পেয়ে ক্রুদ্ধ হয়ে আর হাজার হাজার সৈন্য পাঠিয়ে চিতরের আক্রমণ করলেন। যখন তিনি জানতে পারলেন যে আবার রাজাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, তখন কিন্তু আলাউদ্দিন খিলজি কী করেছে, হাজার হাজার সৈন্য সেখানে আবার পাঠিয়েছে এবং সেই চিতরের মধ্যে আক্রমণ করেছে এবং বীর রাজপুত সৈন্য প্রাণপণে যুদ্ধ করে পাঠান সৈন্যদের পরাস্ত করলেন। তারপরে সেখানে কি হয়েছে, খুব বিশাল সংঘর্ষ, বিশাল যুদ্ধ এবং সেইখানে সেই সৈন্যদেরকে কিন্তু পরাস্ত করলেন। ওইদিকে পিয়ারি বেগম পত্রর মারফত খবর এলো তৈমুর লং আসছেন দিল্লির আক্রমণ করতে। তখন পিয়ারি বেগম কি বলে দিয়েছে, পিয়ারি বেগম সেই আলাউদ্দিনকে কাছে খবর পৌঁছে দিয়েছে যে তৈমুর লং আসছেন দিল্লিতে আক্রমণ করতে। তোমরা সবাই এখানে চিতরে সেই পদ্মিনীকে পাওয়ার জন্য লালায়িত এবং সব সেনাগণ এখানে উপস্থিত। সেই সুযোগ বুঝে সেখানে তৈমুর লং আসছেন কি করতে, আক্রমণ করতে দিল্লি। সংবাদ শুনে আলাউদ্দিন রাজপুতনার ছেড়ে সসৈন্য ফিরে গেলেন দিল্লিতে। আর সেই সংবাদ যখন তার কানে পৌঁছায় তখন তিনি বললেন, ছেড়ে দাও, এরকম বেগমের দরকার নেই, চলো আমরা আমাদের রাজ্যকে আগে বাঁচাই। সেই বলে সেখান থেকে সসৈন্য নিয়ে কিন্তু সবাই দিল্লিতে চলে গেলেন। কিন্তু সময়ের জন্য পাঠান রাজপুতের যুদ্ধ থেমে গেল। তাহলে সেখানে কি হলো, যুদ্ধটা পুরোপুরিভাবে থেমেই গেল। প্রায় 13টি বছর কেটে গেল। আলাউদ্দিনের মন থেকে পদ্মিনীর রূপ মাধুর্যের ছবি তখন ম্লান হয়ে যায়নি। তখন কত বছর লেগেছিল, প্রায় 13 বছর সময় লেগেছিল তাকে ভুলতে। পদ্মিনীকে পাওয়ার বাসনা আলাউদ্দিনকে আরও বেশি অস্থির করে তুলত। আর পদ্মিনীকে পাওয়ার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে আলাউদ্দিনকে খুব অস্তব্যস্ত করে কিন্তু তুলত এবং শেষ পর্যন্ত তিনি আবার চিতরে আক্রমণ করে বসলেন। আর তাকে ভুলতে না পারায়, তার রূপ গুণ সব কিছু তার আকুল বেকুল করে দেয়। তাকে ভুলতে না পারায় কি করেছে, আবার সেখানে দিল্লির যে আলাউদ্দিন খিলজি তিনি আবার চিতরে আক্রমণ করেছেন তাকে পাওয়ার জন্য। রাজা লক্ষণ সিংও স্থির হয়ে পড়লেন। এদিকে রাজপুতনার পাঠানদের সঙ্গে যুদ্ধ করার উপযুক্ত সৈনিক ও সৈন্য পরিচালনার জন্য উপযুক্ত সেনাপতির অভাব হয়ে পড়েছে। তাহলে সেখানে যুদ্ধ করার জন্য বা পাঠানদের সাথে যুদ্ধ করার জন্য কিন্তু উপযুক্ত সেনার প্রয়োজন। সেখানে কিন্তু সেই ধরনের কোনো বিশ্বস্ত সেনা খুঁজে পাওয়া যাচ্ছে না। লক্ষণ সিং ভীত হয়ে পড়াতেই ভীম সিং নিরুপায় হয়ে পড়েন। তাহলে লক্ষণ সিং যখন ভীত হয়ে পড়ে, ওই ধরনের কোনো সুযোগ সুবিধা না পাওয়ায়, তার সেনাপতি না পাওয়ায় সে ভীত হয়ে পড়ে এবং সেখানে ভীম সিং নিরুপায় হয়ে যায়। সন্ধি ছাড়া আর কোনো উপায় নেই। তখন সেখানে কি করলো তারা, সন্ধি ছাড়া বলছে, আর কোনো উপায় কিন্তু নেই। ভীম সিং পাঠান সম্রাটের কাছে সময়
চেয়ে ব্যর্থ হলেন। সেখানে কী করলো, পাঠান যে সম্রাট ছিল তাদের কাছে সময় চেয়েও ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত চিতোরের সম্মান ও রানী পদ্মিনীর মর্যাদা রক্ষার জন্য এক এক করে রাজপুত সৈনিক প্রাণ হারালেন। তাহলে পদ্মিনীকে রক্ষা করার জন্য সেখানে যে রাজপুত্ররা ছিল তারা কিন্তু সবাই এক এক করে আবার সেখান থেকে প্রাণ হারায় সেই যুদ্ধের মধ্যখানে। যুদ্ধ করার মতো আর কেউ নেই। পদ্মিনী দেবী ভৈরবীর মন্দিরে গিয়ে জানতে পারলেন তার কোনো কিছু কারো অসুবিধা থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে তার সমাধান পেতে পারেন। কোনো ফিস লাগবে না, ঠিক আছে। তাহলে শেষটা কি বলছে, ভৈরবী দেবীর মন্দিরে গিয়ে জানতে পারলেন তার মৃত্যু ছাড়া আর কেউ নেই। তাহলে তিনি জানতে পারলেন যে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় কিন্তু এখানে আমি খুঁজে পাচ্ছি না। পদ্মিনীর মৃত্যুর জন্য প্রস্তুত হলেন। পদ্মিনী কী করলো, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। আর এদিকে লক্ষণ সিং দেবী ভৈরবীর দৈববাণী শুনলেন। मैं भूखा हूँ, এখানে হিন্দি দিয়েছে मैं भूखा हूँ। লক্ষণ সিং মায়ের সেই দৈববাণীর কথা সবাইকে জানিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নির্দেশ দিলেন এবং নিজেও প্রস্তুত হলেন, ভীম সিংকে প্রস্তুত হতে বললেন। তাহলে সবাই কি বলছে সবাই প্রস্তুত হয়ে যাও, আমরা সবাই যুদ্ধ করব, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। চিতোরের মহারানী পদ্মিনীর মাতৃ হৃদয় একে একে শূন্য হতে লাগলো। আর চিতোরের যে পদ্মিনীর যে মাতৃ হৃদয় সেই কিন্তু সব ছেলেগুলো, সব রাজপুত্রগুলো কিন্তু সব এক এক করে মরতে লাগলো। তিনি আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি কি করলেন, সে আকুল ব্যাকুল হয়ে আর ধৈর্য ধরতে না পারাই চিতোরের হাজার হাজার রাজপুত্র রমণীর সঙ্গে হজর ব্রত ধারণ করে সকলের একে একে জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন করলেন। তাহলে যখন কোনো কিছুই করতে না পারে তখন বলছে আমরা আর ওদের সাথে যাবও না, আমরা নিজে নিজে আমাদের প্রাণ ত্যাগ দিয়ে আমরা সেখানে চলে যেতে চাই। বিশাল পাঠান সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধে চিতোর পরাজিত ও বীর শূন্য হল। এদিকে পদ্মাবতীও প্রাণ বিসর্জন করলেন। শেষের সময় যখনই দেখতে পাচ্ছে যে সব যুদ্ধ প্রায় শেষের দিকে চলে গেছে এবং কেউ আর জীবিত নেই, কোনো বীর নেই, বীর শূন্য হলো, তখন পদ্মাবতীও প্রাণ বিসর্জন করলেন। যখন দেখতে পাচ্ছে যে আর কেউ জীবিত নেই, সব বীরগুলো সব মারা গেছে, তখন তিনিও কী করলেন, নিজেকে প্রাণ বিসর্জন দিলেন। পদ্মাবতী মৃত্যু সংবাদে বিমর্ষ ও ক্রুদ্ধ হয়ে আলাউদ্দিন রাজপুতনার অনেক মঠ ও মন্দির ভেঙে চুরমার করে দিলেন। তখন কিন্তু সেই ধরনের যখন বলল যে পদ্মিনীর মৃত্যু হয়ে গেছে আর তাকে পাওয়া সম্ভব নেই, সে নিজের প্রাণ ত্যাগ দিয়েছে, তখন কিন্তু সেখানের যে মন্দির এবং যে মঠ ছিল সাধুদের, সেই সমস্ত মঠ ও মন্দিরকে ভেঙে চুরমার করে দেয় এবং মালদেব নামে পূর্ব রাজপুত বীরের হাতে চিতোরের রাজ্য সঁপে দিল্লিতে ফিরে গেলেন। তারপর সব মরে যাওয়ার পর কী করলো, পূর্ব রাজপুত্র যে ছিল, যে বীর, তার হাতে সেই চিতোরের রাজ্য সঁপে দিয়ে আর আলাউদ্দিন খিলজি আবার তিনি দিল্লিতে ফিরে যান।
রাজপুতনার এই গৌরবময় অমর কাহিনী সমগ্র ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তাহলে এটি সত্যি ঘটনা, এই সত্যি ঘটনাটাই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং আমরা সেটা ভালোভাবে আজকে গল্প ছন্দে ভালোভাবে বুঝে গেলাম। যদি এখান থেকে কোনো ধরনের MCQ প্রশ্ন থাকে, জেটেড মেন্স পেপার 1 মাতৃভাষা এবং ক্লাস 10-এ যত ধরনের প্রশ্ন থাকবে সেই সমস্ত প্রশ্নই কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আমি একটা ক্লাস 10-এর জন্য কিছু MCQ প্রশ্ন নিয়ে আসব। সেই MCQ প্রশ্নগুলো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট হবে, সেগুলো কিন্তু আমি নিয়ে আসব খুব জলদি। আর একটা ভিডিও রয়েছে কন্টেন্টের, সেটি শেষ হবে, তারপরে আমি সেই MCQগুলো কিন্তু নিয়ে আসব। এই ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন জুড়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচের নজর যে বন্ধু বান্ধব আছে তাদেরকে চ্যানেলটি বা ভিডিওটি শেয়ার করে দেবেন। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে।